নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। যোগ্য শিক্ষকদের তালিকার দাবিতে এসএসসি দপ্তরে রাতভর ঘেরাও করে রাখলেন চাকরি হারানো শিক্ষকরা। মঙ্গলবার বেলা গড়ালেও তারা সরতে রাজি নন। আন্দোলনকারীদের হাতে আটক হয়ে রয়েছেন এসএসসি চেয়ারম্যান। একদল শিক্ষক মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে অনশন শুরু করেছেন। আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়িয়েছে জুনিয়র ডাক্তারদের সংগঠন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশ। সোমবার সুপ্রিম কোর্টের তরফে সন্ধ্যা ৬টা নাগাদ যোগ্য অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করার কথা ছিল, কিন্তু তা হল না। সোমবার গভীর রাতে শিক্ষকের ওপরে চাপ সৃষ্টির জন্য একটি বিবৃতি দিল কমিশন। সেখানে বলা হল ২০১৬ সালে শিক্ষক নিয়োগের বিষয়ে স্পষ্ট বলা হচ্ছে যে এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে এবং বিভাগ কর্তৃক জানানো হচ্ছে যে শিক্ষক চাকরি করছেন তাদের বেতন বর্তমান ব্যবস্থা অনুসারে বিতরণ করা হবে। তবে যোগ্য অযোগ্য তালিকা নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করা হয়নি। সোমবার দুপুরের পর থেকেই অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন যোগ্য অযোগ্য শিক্ষকেরা। তাদের বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে ততক্ষণ তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয় এসএসসি চেয়ারম্যান তাদের সঙ্গে দেখা না করলে দপ্তরের সামনে থেকে তারা নড়বেন না। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ অন্য একাধিকেরা এখনও এসএসসি ভবনের ভিতরেই রয়েছেন বলে জানা যাচ্ছে। সোমবার গভীর রাতের দিকে ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে শিক্ষকদের। চাকরিহারা মহিলাদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। এক শিক্ষিকা বলেন, পুলিশ আমাদের গুঁতো মারছে, আমরা পড়াশোনা করে এখানে এসেছি, মারামারি করতে শিখিনি। পাল্টা পুলিশ আধিকারিক বলেন, আমাদের মহিলা পুলিশ আছে, আপনারা যা করার আন্দোলন করুন, আমরা আছি। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের পাশাপাশি ১২ জন পুরুষ কর্মী এবং ৪ জন মহিলা কর্মীকে আটকে রয়েছেন কমিশনের দপ্তরে। রাতভর দফায় দফায় উত্তাল হয়েছে করুণাময়ী চত্বর। স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে রাতভর বসে রয়েছে চাকরিহারারা। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে অনড় তারা। মঙ্গলবার ভোরের আলো ফুটলেও থামেনি স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। হোক কলরবের মতো স্লোগান শোনা যাচ্ছে বিক্ষোভকারীদের মুখ থেকে। সকালেও তারা জানান রাস্তা থেকে সরবেন না তারা। সপ্তাহের দ্বিতীয় দিনে আর শিক্ষকদের এই আন্দোলনের জন্য অফিস চত্বর এলাকাতে জ্যামের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। শিক্ষকরা তাদের দাবিতে অনড় আর সরকার কার্যত নিষ্ক্রিয়। হাই নিউজ নেটওয়ার্ক। ৪ দিনের ভারত সফরে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং তার পরিবার। সোমবার প্রধানমন্ত্রী মোদীর সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে আমন্ত্রিত ছিলেন তারা। মঙ্গলবার সকালে রামবাগ প্রাসাদ থেকে জয়পুর অ্যাম্বার ফোর্টে পৌঁছেছেন তারা। বুধবার যাবেন আগ্রা। ভারত আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সইয়ের ক্ষেত্রে দ্রুত অগ্রগতি চায় দুই দেশ। সোমবার সকালে ৩ দিনের সফরে ভারতে পৌঁছন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সকাল 10টার কিছু আগে দিল্লির পালাম বিমান ঘাঁটিতে অবতরণ করে তার বিমান। ভান্সের সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং ৩ শিশু সন্তান। পালাম বিমান ঘাঁটিতে ভান্সকে স্বাগত জানান কেন্দ্রীয় রেল এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিমান ঘাঁটিতে ভান্সকে গার্ড অফ অনারও দেওয়া হয়। সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদীর ৭ লোককল্যাণ মার্গের সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাতের সময়ও স্ত্রী এবং সন্তানদের নিয়ে গিয়েছিলেন ভান্স। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তরফে শুভেচ্ছা বার্তা দেন মোদীকে। মোদী ও বন্ধু ট্রাম্পকে ভান্সের মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠান। বাণিজ্য চুক্তির পাশাপাশি জ্বালানি, প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য নয়াদিল্লি, ওয়াশিংটন ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও মোদী ভান্স বৈঠকের পরে বিবৃতিতে জানানো হয়েছে। ভান্স পরিবার মঙ্গলবার সকালে রামবাগ প্রাসাদ থেকে অ্যাম্বার ফোর্টে পৌঁছেছেন। তাদেরকে জয়পুর অ্যাম্বার ফোর্টে ঐতিহ্যবাহী রাজস্থানী নৃত্য পরিবেশন এবং সজ্জিত হাতি দিয়ে স্বাগত জানানো হয়। বুধবার জেডি ভান্স তার পরিবারের সঙ্গে আগ্রা যাবেন। মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভারত সফর শেষ হবে আগামী ২৪শে এপ্রিল। অন্যদিকে মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের সৌদি আরব সফর। কূটনৈতিক শিবির অধীর আগ্রহে সেদিকে তাকিয়ে রয়েছে। অপরিশোধিত তেল এবং তৈল সংশোধনাগারের লগ্নির ব্যাপারে এই দুই দেশ মোদীর সফরের পরে কতটা এগোতে পারে সেটাই এখন আলোচনার কেন্দ্রে। ভারতে সর্বোচ্চ অশোধিত তেল রপ্তানিকারী ৩টি দেশের মধ্যে একটি সৌদি আরব। মোদী জামানায় সৌদি তথা পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের কূটনীতি আরও পোক্ত হয়েছে বলেই দাবি করে সাউথ ব্লক। সূত্রের খবর, মোদী সফরে রিয়াদ ভারতকে তেল রপ্তানিতে কিছুটা ছাড়ের কথা ঘোষণা করতে পারে। নিজেরা চাপে থাকার কারণে রিয়াদের লক্ষ্য এই ক্ষেত্রে ভারতের সামগ্রিক রপ্তানির সিংহভাগ দখল করা। হাই নিউজ নেটওয়ার্ক। অবশেষে কি শেষ হতে চলেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি হয়েছেন, তবে কিছু শর্ত দিয়েছেন পুতিন। ইউক্রেন সেসব শর্ত মানতে রাজি হবে কিনা তা এখনো স্পষ্ট নয়, তবে ইউক্রেনের ওপর চাপ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। রাশিয়া এবার ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি জানিয়েছেন মস্কো কিয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় প্রস্তুত। এই ঘটনাটি এমন সময় এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে চলতি সপ্তাহেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। তবে পুতিনের এই প্রস্তাবের পেছনেও কিছু শর্ত রয়েছে। তিনি ইউক্রেনের নিরপেক্ষতা, ন্যাটোতে যোগদান না করা এবং রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা 4টি অঞ্চলকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়াও পুতিন সাম্প্রতিক সময়ে সুমি শহরে একটি রকেট হামলার দায় স্বীকার করেছেন, যেখানে 35 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর আগে পুতিন 30 ঘন্টার একটি ইস্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন, যা ইউক্রেন প্রায় 3000 বার লঙ্ঘনের অভিযোগ করেছে। এই পরিস্থিতিতে পুতিনের শান্তি আলোচনার প্রস্তাব অনেকের কাছেই কৌশলগত মনে হচ্ছে। অন্যদিকে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ইউক্রেনের জন্য কিছু কঠিন শর্ত রয়েছে, যেমন ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ইউক্রেনের ন্যাটোতে যোগদান থেকে বিরত থাকা। এই প্রস্তাব ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরু হওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে উভয় পক্ষের শর্তাবলী ও আস্থা ঘাটতির কারণে এই আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা সময়ই বলবে। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্ববাজারে টানটান উত্তেজনার মধ্যে রেকর্ড ছিল সোনার দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জিরোম পাওয়েলের মধ্যকার সংঘাত ঘিরে মার্কিন বাজারে অনিশ্চয়তা ছড়িয়ে পড়তেই বিনিয়োগকারীরা ঝুঁকেছে নিরাপদ সম্পদ অর্থাৎ সোনার দিকে। রয়টার্স সূত্রে জানা গিয়েছে যে সোমবার ভোরে প্রতি আউন্স স্পট গোল্ডের দর 1.7% বেড়ে পৌঁছয় 3482.26 মার্কিন ডলারে। একই সঙ্গে মার্কিন ফিউচার গোল্ডের দামও বেড়ে দাঁড়িয়েছে 3492.60 ডলার। অতীতে কখনো এমন দামে বিক্রিয়েছে কিনা সেই প্রশ্নই তুলছেন খোদ বাজার পর্যবেক্ষকরা। এর অভিঘাত সবচেয়ে তীব্র আকারে অনুভূত হচ্ছে ভারতে, বিশেষত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে। দেশে প্রতি 10 গ্রাম সোনার দাম ছুঁয়েছে 1 লক্ষ টাকার ঐতিহাসিক মাইলফলকে। বাঙালি তথা ভারতীয় গৃহবধূদের কাছে সোনা শুধু অলংকার নয়, বরং তা ভবিষ্যতের সঞ্চয়, সামাজিক সম্মান এবং নিরাপত্তার প্রতীক। এই মূল্যবৃদ্ধি তাদের সঞ্চয় বড়সড় ধাক্কা দিতে চলেছে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। কেন হারছে কলকাতা নাইট রাইডার্স? 1-2 করে সব খামতি বলে দিচ্ছেন আজিঙ্কে রাহানে। কেকেআর এর অধিনায়ক জানেন কোথায় কোথায় তাদের উন্নতি প্রয়োজন, কিন্তু কিভাবে উন্নতি হবে তা জানেন না তিনি। অর্থাৎ সমস্যা জানলেও সমাধানের পথ বার করতে পারছেন না রাহানে। 1-2 করে সব খামতি বলে দিচ্ছেন আজিঙ্কে রাহানে। কেকেআর এর অধিনায়ক জানেন কোথায় কোথায় তাদের উন্নতি প্রয়োজন, কিন্তু কিভাবে উন্নতি হবে তা জানেন না তিনি। অর্থাৎ সমস্যা জানলেও সমাধানের পথ বের করতে পারছেন না রাহানে। সেই কারণেই কোনো রকমের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন তিনি। ঘরের মাঠে গুজরাট টাইটান্সের কাছে 39 রানে হেরেছে কেকেআর। 199 রান তাড়া করতে নেমে হতাশ করেছেন ব্যাটাররা। এই ম্যাচে হারের দায় ব্যাটারদের ওপরই চাপিয়েছেন রাহানে। খেলা শেষে তিনি বলেন, 199 রান তাড়া করতে গেলে শুরুটা ভালো করা দরকার ছিল, কিন্তু আমাদের ওপেনিং ভালো হচ্ছে না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ভুল থেকেই শিক্ষা নিতে হবে। এই উইকেটে গুজরাটকে 198 রানে আটকে রাখার কৃতিত্ব বোলারদের দিয়েছেন রাহানে। তাদের কোনো দোষ দেখছেন না তিনি। নাইট অধিনায়ক বলেন, আমার মনে হয়েছে এই উইকেটে 199 রান তাড়া করা সম্ভব। ওদের 200 রানের নিচে আটকাতে পেরেছি। বোলারেরা নিজেদের কাজ করেছে, ওরা শুরুটা ভালো করেছিল। বোলারদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, ওরা ভালো বল করেছে। কেকেআর এর ব্যাটিংয়ের টপ অর্ডারের পাশাপাশি মিডল অর্ডারও ব্যর্থ। ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামানদীপ সিংরা রান করতে পারছেন না। মিডল অর্ডারের সমস্যা জানেন রাহানে। তিনি বলেন, মিডল অর্ডারে আমাদের ভয়ডরহীন ব্যাট করতে হবে। পুরো ইনিংস জুড়ে একই রকম আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলতে হবে। মিডল অর্ডারে আমাদের দলে ভালো ব্যাটার রয়েছে, কিন্তু তারা রান পাচ্ছে না। শট নির্বাচনে ভুল করে ফেলছি, সেটা ঠিক করতে হবে। যদি দল হিসাবে আরও 1% আমরা ভালো করতে পারি সেটাই গুরুত্বপূর্ণ। ভুল থেকেই শিক্ষা নিতে হবে, কিন্তু আমরা পারছি না। ফিল্ডিংও ডুবিয়েছে কেকেআরকে। 4 গোলেছে, ক্যাচ পড়েছে। ফিল্ডিংয়ের মান যে তাদের আরও ভালো করতে হবে সেটাও জানেন রাহানে। তিনি বলেন, ফিল্ডিংয়ে উন্নতি প্রয়োজন, সেটা আমাদের হাতেই রয়েছে। ফিল্ডিং ভালো করতে পারলে প্রতি ম্যাচে 10-15 রান বাঁচানো যায়। আমাদের সেই চেষ্টা করতে হবে। ফিল্ডারদের আরও ভালো করতে হবে। এই ফরম্যাটে একবার পিছিয়ে পড়লে ফেরা মুশকিল। আমাদের সেখানেই সমস্যা হচ্ছে। রাহানের কথা থেকে স্পষ্ট কোথায় কোথায় ভুল হচ্ছে তিনি জানেন। কোনো ম্যাচে বোলিংকে দায়ী করছেন তিনি, তো কোনো ম্যাচে ব্যাটিংকে। ফিল্ডিংয়ের ভুলও চোখে পড়ছে তার, কিন্তু কিভাবে সেই সমস্যা মেটানো যাবে তা জানেন না রাহানে। তার ফলে একের পর এক ম্যাচ হারছে কেকেআর। সমস্যার সমাধান খুঁজতে খুঁজতে মরশুম শেষ হয়ে যাবে না তো? উঠছে সেই প্রশ্নই। হাই নিউজ নেটওয়ার্ক।
প্রথমবারের মতো জম্মু ও কাশ্মীরে মোতায়েন করা হচ্ছে সিআরপিএফ এর এলিট কমান্ডো ইউনিট কোবরা। এই কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজলিউশন অ্যাকশন বা কোবরা বাহিনী মূলত মাওবাদী অধ্যুষিত এলাকায় সাফল্যের সঙ্গে লড়াই করে এসেছে। 2008 সালে গঠনের পর এই প্রথম কোবরা বাহিনী জম্মু কাশ্মীরে অভিযান চালাতে যাচ্ছে। 2008 সালে গঠিত এই বিশেষ বাহিনী প্রথমবারের মতন জম্মু কাশ্মীরের সন্ত্রাস দমন অভিযানে অংশ নিতে চলেছে। মূলত জঙ্গল যুদ্ধ কৌশল এবং গেরিলা প্রতিরোধে এই দক্ষ বাহিনীকে মোতায়েন করা হচ্ছে জম্মু কাশ্মীরের ঘন অরণ্যে, যেখানে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সিআরপিএফ এর 86তম প্রতিষ্ঠা দিবসে ডিরেক্টর জেনারেল জ্ঞানেন্দ্র প্রতাপ সিং এই ঘোষণা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, কাশ্মীরের জন্য আলাদা কোবরা ইউনিট গঠন করা হবে। প্রাথমিকভাবে ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রের মাওবাদী উপদ্রব মোকাবিলার জন্যই গঠিত হয়েছিল কোবরা। বেলগাঁও এবং মিজোরামের কাউন্টার ইনসার্জেন্সি স্কুলে কঠোর গেরিলা প্রশিক্ষণ করে কোবরা বাহিনী। এই কমান্ডোরা সজ্জিত থাকে ইনসাস AK-47, তাভোর, X-95 স্নাইপার রাইফেল, জিপিএস, নাইট ভিশন, স্যাটেলাইট কমিউনিকেশন সহ নানা প্রযুক্তি নির্ভর সরঞ্জামে। তাদের ঝুঁকিপূর্ণ অপারেশনের কারণে নিয়মিত সিআরপিএফ এর সদস্যদের তুলনায় 15% বেশি বেতন পান কোবরা সদস্যরা। কাশ্মীর থেকে কৌশলগতভাবে সরে এসে সন্ত্রাসীরা এখন ঘন অরণ্যভূমিতে ঘাঁটি গড়েছে জম্মু অঞ্চলে। জম্মু জঙ্গল এবং মাওবাদী অধ্যুষিত জঙ্গলের ভূপ্রকৃতিগত সাদৃশ্যের জন্য কোবরা বাহিনীকে সেখানে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2023 সালে কিছু কোবরা ইউনিট কাশ্মীরে পাঠানো হয়েছিল, কিন্তু তা কেবলমাত্র প্রশিক্ষণের জন্য, অভিযানে নয়। এখন কোবরা যুক্ত হচ্ছে ভারতীয় সেনার অন্যান্য বিখ্যাত কমান্ডো বাহিনীর সঙ্গে। মার্কোস ভারতীয় নৌসেনার এলিট কমান্ডো বাহিনী, জলপথে অভিযানে বিশেষজ্ঞ, কাশ্মীরের হ্রদ ও নদীতে অপারেশন চালাতে দক্ষ। এনএসজি আরবান টেরর এবং হোস্টেজ রেস্কিউ অপারেশনে দেশের সেরা, কাশ্মীরে প্রয়োজনে ডাকা হয়। প্যারা এসএফ সেনাবাহিনীর উচ্চাভিলাষী কমান্ডো ইউনিট, পাহাড়ি এলাকা থেকে এলওসিতে অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চালায়। কাশ্মীরের পরবর্তী সন্ত্রাসী কৌশলের জবাবে এবার কোবরা সহ দেশের সবচেয়ে দক্ষ বাহিনীগুলোকে একত্রে নামানো হচ্ছে জম্মু কাশ্মীরের মাটিতে। ভবিষ্যৎ দেখাবে এই কৌশল কতটা সফল হয় সন্ত্রাস দমনের যুদ্ধে। হাই নিউজ নেটওয়ার্ক। এপ্রিলের শুরুতেই গ্রীষ্মের দাবদাহে হাঁসফাঁস করতে শুরু করেছে দক্ষিণবঙ্গ। মাঝে দিন কয়েক বৃষ্টি হলেও আপাতত বৃষ্টির ছিঁড়ে ফোটা নেই, সঙ্গে বেলা বাড়তেই মাথার ওপর চড়চড়ে রোদ। হাওয়া অফিসও জানিয়ে দিয়েছে, উত্তরে বৃষ্টি চললেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আপাতত ক্ষীণ, বরং তাপমাত্রা বাড়বে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক ধাক্কায় 6 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের এক অধিকর্তা একটি সংবাদ সংস্থাকে জানিয়েছে, বাতাসের আর্দ্রতা বেশি থাকার জন্যই পাল্লা দিয়ে বাড়ছে গরম। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে বটে, তবে সেই জলীয় বাষ্পে বৃষ্টি ছড়ানোর ক্ষমতা নেই। বৃষ্টিও হচ্ছে না দক্ষিণবঙ্গে। অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা বেশি থাকছে। আর্দ্রতা থাকছে 64%, যা স্বাভাবিকের পরিস্থিতিতে যা 40%-এর আশেপাশে থাকা উচিত। এর ফলেই মূলত ঘাম হচ্ছে বেশি। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।